ঢাকা কলেজে ভর্তি প্রক্রিয়াটা অন্যান্য 10টা কলেজের মতোই। ঢাকা কলেজের এখানে আলাদা কিচ্ছু করার নেই। এখনকার জমানার যে বাচ্চারা আছে, যারা শিক্ষার্থী আছে, তারা আসলে এক্সট্রিমলি লাকি। অনলাইনের ত্রুটির কারণে নটরডেমে পড়তে পারি নাই। কৃষকের ঘরে যাদের মনে হচ্ছে যে না, ওরা পড়াশোনা তেমন পারারই কথা না, ওরা এসে বুয়েটের টপ সাবজেক্টে ঢুকতেছে, ঢাকা মেডিকেলে চান্স পাচ্ছে, ঢাকা ভার্সিটি র্যাঙ্ক করতেছে। জিপিএর যে বিষয়টা, ওইখানে বিজ্ঞান বিভাগের জন্য ঢাকা কলেজে লাগবে জিপিএ 5, কমার্সের জন্য লাগবে 4.75, আর মানবিকের জন্য লাগবে সেটা 4.5। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিষ্যরা, কেমন আছো তোমরা সবাই? ইতিমধ্যেই তোমাদের এসএসসি পরীক্ষা শেষ এবং তোমরা কলেজ নিয়ে অনেক বেশি কল্পনায় ভাসছো। তো এখন তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোন কলেজে ভর্তি হবা। সো আমরা স্বপ্নের কলেজ পডকাস্টে ইতিমধ্যে অনেকগুলো কলেজ নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম সেরা কলেজ ঢাকা কলেজ নিয়ে। তো আমাদের সঙ্গে আছে আমাদের সবার প্রিয় শুভ ভাই বুয়েটে পড়াশোনা করেছেন। আমার পাশে আছে সৈদুর ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করছে। তো চলো আমরা পডকাস্টটা শুরু করে দিই। ভাই, এই যে আপনি ঢাকা কলেজে ভর্তি হলেন বা ঢাকা কলেজে এই যে স্বপ্নটা, এটা কি আসলে এসএসসি পরীক্ষার আগে দেখেছিলেন না রেজাল্টের পরে? আচ্ছা, প্রথমত আমরা আসলে যখন স্কুলে থাকি, ম্যাট্রিকে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত ওইভাবে চিন্তা করা খুব একটা হয়ে ওঠে না। বড় ভাইদের থেকে শুনতাম, লাইক আমি তো এসএসসি ছিল 12 ব্যাচ, 11 ব্যাচ বা 10 ব্যাচের ভাইদের থেকে শুনতাম কেউ কেউ নটরডেমে যায়, কেউ ঢাকা কলেজ যায়। বাট আমাদের ওই ঢাকার পোলাপানদের কাছে মনে হতো যে এনডিসি অথবা ডিসি, হয় এন থাকবে মানা থাকবে, এই দুইটাতে একটা পড়তে হবে। সো ওই হিসেবে অনেক আগ থেকে আমার ঢাকা কলেজে পড়ার ইচ্ছা ছিল। আর সব থেকে বড় বিষয় হচ্ছে ঢাকা কলেজের প্রতি ইচ্ছাটা তৈরি হয় হচ্ছে একবার ফুটবল খেলতে গেছিলাম, তখনও প্রিটেস্ট পরীক্ষা হয় নাই ওইরকম একটা সময়। তো যে দেখি খুব বড় মাঠ, পাশে পুকুর, তো পুকুরে একটু পোলাপান নামতেছে, গোসল করতেছে, বিশাল বড় ক্যাম্পাস। এটা দেখে মনে হয়েছিল যদি আমি ঢাকা কলেজে পড়তে পারি, একটু ফুটবল খেলতে পারবো। ওই থেকে বেসিক্যালি আমার ঢাকা কলেজের প্রতি আগ্রহটা। মানে ঢাকার কোন কলেজে আমি জানি না পুকুর আছে কিনা, একমাত্র ঢাকা কলেজে মনে পুকুর আছে আই থিংক। আচ্ছা ভাই, স্কুল তো ঢাকাতেই ছিল না? আমার স্কুল ছিল মতিঝিল আইডিয়াল স্কুল। আর বলতে গেলে স্কুলটা আমি কয়েক বছর পর পরই চেঞ্জ করা লাগতো। ক্লাস 1 থেকে 5 এ ছিলাম মতিঝিল আইডিয়ালি একটা ছোট্ট স্কুল ছিল, তারপর 6, 7, 8 মতিঝিল মডেল স্কুল, আর লাস্টে 9, 10 মতিঝিল আইডিয়াল দিয়ে শেষ হওয়া আর কি। থ্যাংক ইউ ভাই। সো সৈদুর, এবার তোর কাছে প্রশ্ন, এই যে তুই ঢাকা কলেজে অ্যাপ্লাই করলি, এই যে এটা সিদ্ধান্তটা, এটা কি আসলে তোর নিজের ছিল না হচ্ছে পরিবার থেকে কেউ বলছে? মানে এরকম এইটা ছিল পুরোই পরিবারের বিপরীত একটা সিদ্ধান্ত। লাইক এইটা এখনো পর্যন্ত জানে না যে এর পিছনে মেকানিজমটা কি কাজ করছে। আসলে আমি যখন সিদ্ধান্ত নিই যে আমি আর সায়েন্সে থাকবো না, আমি 9, 10 এ সায়েন্স ছিলাম, আর পড়তাম আমি মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে, সেন্ট্রাল গভর্নমেন্ট। সবাইকে আসলে মতিঝিলের সাথে কানেক্টেড। হ্যাঁ, মতিঝিলের সাথে কানেক্টেড। এইবার কথা হচ্ছে যে আমি যখন বুঝলাম যে আমি আর সায়েন্সে থাকবো না, আমি আর্টসে চলে যাব, কারণ সায়েন্সের যে সাবজেক্টগুলো ওগুলোতে আমার ইন্টারেস্ট আর ছিল না। তো আমি হিউম্যানিটিসে যাব, এবং যদি নটরডেমে পরীক্ষা দিতাম, মানে হিউম্যানিটিস থেকে কিন্তু নটরডেমে চান্স পাওয়া অনেকটা ইজি সায়েন্সের চেয়ে। সো আমার আব্বার একটাই কথা যে নটরডেমে চান্স পাইতেই হবে, কিন্তু আমি তো নটরডেমে পড়বো না। কারণ আমি পত্রিকায় পড়তাম যে ঢাকা কলেজ আর সিটি কলেজের মারামারি, ঢাকা কলেজ নিউ মার্কেট ব্যবসায়ীদের মারামারি। আমার কথা হচ্ছে ঢাকা কলেজ আমার লাগবেই, আমি মারামারি করি না করি, কিন্তু এই যে আমার প্রতিষ্ঠান মারামারি করতেছে এটাই আমার লাগবে। এইবার আমি হচ্ছে ঢাকা কলেজে ভর্তি হব। তো তখন করোনার পর সময়টা অনেক বেশি পরিমাণে হচ্ছে গিয়ে সবাই বেশি চিন্তার মধ্যে আছে যে কিভাবে পরীক্ষাটা হবে। পরীক্ষা শেষ পর্যন্ত দিল অনলাইনে। আমি ভাবলাম যে এই তো পাইছি সুযোগ, কারণ অনলাইনে যেহেতু দিয়েছে অনেক বেশি অসুবিধা হবে। তো পরীক্ষার দিন সকালবেলা আমি উঠে ল্যাপটপে ক্লিক করি, বের হই, ক্লিক করি, বের হই। আব্বা ওইদিকে বলতেছে কেমন হচ্ছে পরীক্ষা, আমি সবকিছু করতেছি শেষ। আব্বা বললো পরীক্ষা কেমন হয়েছে, আমি বলি পরীক্ষাও দিতেই পারলাম না, বারবার ঢুকতেছি, আমার বের করে দিচ্ছি, একটু পরে বলো আপনার পরীক্ষা শেষ। আব্বা তো কি বলো, এই একটা কলেজ এরকম করলো, আমি এরকমই তো করলো, কিছুই হইলো না। হ্যাঁ, তো এখনো পর্যন্ত আমার বাবা জানে যে আমি অনলাইনের ত্রুটির কারণে নটরডেমে পড়তে পারি নাই, কিন্তু আমি জানি আমি নটরডেমে পরীক্ষাই দিই নাই। আচ্ছা, এখন কি এটা ভাই আঙ্কেলের কাছে পাঠিয়ে দিব কিনা? এটা ও যদি আমাদেরকে ট্রিট না দেয় এই পডকাস্টের পর আজকে, তাহলে আমরা পাঠাতেই পারি। এটা পাঠাতেই পারি। আচ্ছা, এইটা একটা ট্রিক্স, অন্যরা শুনুক। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস একটু অ্যাড করি, আমার হঠাৎ করে মনে পড়লো, ও আর আমি মতিঝিলে ছিলাম,
তারপর হচ্ছে সায়েন্স ল্যাবে গেলাম, তারপর এখন গুলশানে মানে শিখতে আমরা। তো আমার মনে পড়লো যে আগে সবগুলো ব্যাংক মতিঝিলে থাকতো, হ্যাঁ ব্যাংক গুলো কিন্তু আমাদের মতো গুলশানে চলে আসছে। মানুষ না, ব্যাংক গুলোকে গুলশানে নিয়ে আসছে। আচ্ছা, যেটা বলতে চাইলাম, এই যে ঢাকা কলেজে ভর্তিও মানে আমি যতদূর জানি ঢাকা কলেজ অনেক কম্পিটিটিভ একটা প্রসেসে যায়। সো সরকার যখন থেকে মানে অনলাইনে সবকিছু 10টা কলেজ নিল, তো এখন এই এডমিশনের জন্য প্রসিডিউর কি বা এডমিশনের চান্স পাইতে মানে ঢাকা কলেজে চান্স পাইতে হলে কি মিনিমাম সিজিপি মানে জিপিএ কতটুকু লাগে আর কি? আচ্ছা, ঢাকা কলেজে ভর্তি প্রক্রিয়াটা অন্যান্য 10টা কলেজের মতোই। ঢাকা কলেজের এখানে আলাদা কিচ্ছু করার নেই। জাস্ট জিপিএ এর যে বিষয়টা, ওইখানে বিজ্ঞান বিভাগের জন্য ঢাকা কলেজে লাগবে জিপিএ 5, কমার্সের জন্য লাগবে 4.75, আর মানবিকের জন্য লাগবে সেটা 4.5। কিন্তু জিপিএটা আসলে ওইখানে এতটা ম্যাটার করে না, এই জন্য কারণ জিপিএ এর উপরে, কারণ ওইখানে যারা আবেদন করবে সবাই জিপিএ 5 প্রাপ্ত, এরপরে নাম্বারটা ওইখানে অনেক নম্বরটা বেশি করে। রাইট, সায়েন্সে এখন কারেন্টলি হচ্ছে 1180 থেকে 1200 প্লাস, এর কমে হবেই না। কমার্সেরটা এই মুহূর্তে আমার জানা নেই, বাট মানবিকে এখন 1150 প্লাস যদি পায় তখন হচ্ছে ঢাকা কলেজের একটা চান্স নিতে পারে। তবে নাম্বার যদি একটু কমও আসে, বাট তার যদি ওই ক্রাইটেরিয়া ফিল আপ হয় অর্থাৎ জিপিএটা, তখন সে আমার মনে হয় যে ফার্স্ট চয়েসে ঢাকা কলেজকে রাখতে পারে, কারণ না আসলে তো সমস্যা নেই, নিচের গুলো আসলো। সো এই জিপিএটা মেনটেন করে দেন নাম্বারটার দিকে মনোযোগ দিতে হবে। ওকে, তার মানে আমরা যেটা বুঝলাম প্রিয় শিষ্যরা, সেটা হচ্ছে ঢাকা কলেজে ভর্তির জন্য তোমার নম্বর খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এসএসসি তে যদি তুমি বেশি নম্বর পাও তাহলে কিন্তু ঢাকা কলেজে ভর্তি হওয়ার পসিবিলিটি বেশি থাকে। ওকে ভাইয়া, এই যে ঢাকা কলেজ 1841 সালে প্রতিষ্ঠিত হয়েছে, একটা ঐতিহ্যবাহী কলেজ। হ্যাঁ, আপনাদের অ্যালামনাই অনেক স্ট্রং, হুমায়ুন আহমেদ, শামসুর রহমান সহ আরো বিশাল বিশাল মানুষজন এখান থেকে বের হয়েছে। তো এই যে একটা ঐতিহ্যবাহী ক্যাম্পাসে আপনি প্রথম পা রাখলেন, আপনার অনুভূতি কেমন ছিল ভাই? আচ্ছা, প্রথম যখন আসলে পা রাখি তখন আমি কলেজের না, স্কুলের স্টুডেন্ট, একটু আগে হয়তো বলছিলাম খেলার মাঠ দেখা। তো আমার কাছে যেটা মনে হয়েছে ভাইয়া, এখানে যখন প্রথম গেছিলাম আমি প্রথমে তো অবশ্যই খেলার মাঠ দেখলাম। খেলার মাঠ দেখার পর সারপ্রাইজ হলাম, খেলার মাঠ একটা না, মানে ফার্স্টে ঢুকতে তোমার ধরো একটা ক্যাম্পাস, মানে যেখানে হচ্ছে বিল্ডিং গুলো, একাডেমিক বিল্ডিং গুলো, তারপরে হচ্ছে একটা পুকুর, পাশে বড় একটা ফুটবল মাঠ, এরপরে কিছু হচ্ছে হলের রুম, তারপর আবার মাঠ। তো মাল্টিপল লেয়ারে মাঠ। তো আমি হচ্ছে একটু খেলা পাগল ছিলাম, ফুটবল পাগল। তো আমি যখন দেখলাম এত বড় ক্যাম্পাস, এত বড় অবস্থা, প্লাস হচ্ছে এখানে ভার্সিটি ভাইয়ারাও পড়াশোনা করে, কলেজের ভাইয়ারাও তো আছে, তো আমার কাছে এটা অন্যরকম ভাল লাগা কাজ করছে। আর যদি কলেজের স্টুডেন্ট হিসেবে বলি, প্রথম দিন যখন আমরা যাই আমার সব থেকে যেটা বেশি ভালো লাগছিল সেটা হচ্ছে দেখলাম আমাদের ক্লাসগুলো হচ্ছে গ্যালারি রুমে। সৈয়দুরের মনে আছে কিনা, আমরা হচ্ছে গ্যালারি রুম, মানে দেখলাম যে এইভাবে আস্তে করে উপরে দিকে আমরা উঠে যে গেছে। 3D এর ছবিতে যে দেখছি, Exactly, মানে exactly. এটা আমার একটা ড্রিম ছিল যে কলেজের ক্লাসরুমগুলো আমি ছোটবেলা থেকে এরকম হয়, কিন্তু আমি পাই নাই। আমি কিন্তু মানে বুয়েটে আমি এই গ্যালারি সিস্টেমটা 2-1 বার অনুষ্ঠানে বা ইনঅগ্রেশন সেরেমনিতে হয়তো পাইছি, কিন্তু ক্লাসরুম মানে ক্লাসে হচ্ছে যে এরকম গ্যালারিতে বসে একটা সংসদ টাইপ ফিল। এক্স্যাক্টলি, হ্যাঁ, আপনারা তো অনেক লাকি ভাই, মানে আমি এই জীবনের প্রথম শুনলাম যে ঢাকা কলেজের ক্লাসরুমগুলো গ্যালারি আর কি। তোমাদের জন্য কিন্তু শিক্ষা যে 3D এটা যেরকম দেখছো যে গ্যালারি সিস্টেম, এটা কিন্তু বাংলাদেশের একমাত্র ঢাকা কলেজে সম্ভব। রাইট, এক্স্যাক্টলি। আর আরেকটা জিনিস যেটা যে আমার কাছে মানে ঢাকা কলেজ চুজ করা দুই দিক থেকে ছিল। একটা মানে এর পিছনে একটু কাহিনী বলি। আমরা যখন হচ্ছে কলেজের জন্য অ্যাপ্লাই করতেছিলাম, স্পেশালি বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পর থেকে কিন্তু সবাই দেখা যায় নটরডেমের ভর্তি পরীক্ষাটা প্রিপারেশন স্টার্ট করে। সো আমার সাথে একদম ক্লোজ যারা, তারা সবাই হচ্ছে নটরডেমের ভর্তি পরীক্ষার জন্য আলাদা কোচিং এ ভর্তি হয়েছিল, একমাত্র আমি ভর্তি হইনি। তো যখন রেজাল্ট দিল, যারা আমার একদম ক্লোজ ছিল তারা কোচিং করেও হচ্ছে চান্স পায়নি, কোচিং না করেও চান্স পায়নি। তো চান্স না পাতে আমার ওটা ভালো লাগা গেছে। ওদেরকে বলছেন এই দেখ আমি কোচিং না করেও চান্স পাই না, এটা হয়তো মুখে বলা হয় নাই, বাট কেন একটু ভালো লাগা কাজ করতেছিল। এবং আমি কোচিং করি নাই বিকজ আসলে আমার ওই রকম আগ্রহ ছিল না যে নটরডেমে পড়তেই হবে। আর আমার কাছে এটা মনে হয়েছে যে আমি এমন কোনো জায়গায় যেতে চাই যেখানে হচ্ছে আমার পড়াশোনা করার এনাফ টাইম আমি পাবো। সৈয়দুদের সময় হয়তো একটু স্ট্রিক্ট ছিল ব্যাপারটা, বাট আমার তো আসলে কলেজ, যেহেতু আমি এইচএসসি 2014, দ্যাটস ওয়াই আমার কলেজে ক্লাস করছি 2013-14 সাল বা 12 মাঝামাঝি থেকে শুরু করে 14 আগ পর্যন্ত। এই টাইমটাতে ঢাকা কলেজের রেস্ট্রিকশন একটু কম ছিল এবং মোটামুটি কেউ যদি চায় যে একটু ফ্রিলি পড়াশোনা করবে, কলেজের প্রেশারটা একটু কম নিবে, এইটা আমাদের সময় পসিবল ছিল এবং এটা আমাকে অনেক বেশি মোটিভেট করছে। একে তো খুব সুন্দর মাঠ, বড় ঐতিহ্যবাহী কলেজ, তারপর হচ্ছে বড় ভাইদের সুন্দর একটা লেগেসি আছে,
তারপর আবার একটু কম প্রেশার নিয়ে হচ্ছে পড়াশোনা করার সুবিধা। এই সবগুলো মিলে আমাকে মোটিভেট করছে না আমার ঢাকা কলেজে পড়তে হবে। ভাই আমি আব্দুল্লাহ আবু সাইদ স্যারের একটা বই আছে, মানে মানে ওনার একটা স্পিচে শুনছিলাম যে উনি তো ঢাকা কলেজের টিচার ছিল, যে ঢাকা কলেজে একটা সেকশনে যে পরিমাণ মেধাবী শিক্ষার্থী আছে পুরো ঢাকা ইউনিভার্সিটিতে সেই পরিমাণ মেধাবী শিক্ষার্থী নাই। আমি জানি না উনি ওই সময়ের প্রেক্ষাপটে বলছিল, এবং আমি ওনার বইয়ে পড়ছিলাম যে নটরডেম আর ঢাকা কলেজ, মানে তখনকার সময়ে যে ওদের মধ্যে কম্পিটিশন হতো যে এক বছর ঢাকা কলেজ ফার্স্ট হইতো আর এক বছর নটরডেম ফার্স্ট হইতো, মানে এটা একটা লেগেসি একটা মেনটেন করে আসছে। যাই হোক, এবার আমি সৈদুলকে প্রশ্ন করবো, এই যে ডিসিয়ান হওয়ার মধ্যে যে একটা গর্ব, এটা আমার একটা পরিচয়, একটা অস্তিত্ব, আমার একটা অহংকার, আমার একটা নিউ আইডেন্টিটি, এটা কি মানে কোনো স্পেশাল কিছু কিনা তোর কাছে? অবশ্যই ভাই স্পেশাল কিছু। এবং জাস্ট আপনার কথা ধরেই আসি, আপনি একটু আগে বলছিলেন যে একটা ক্লাসে এত মেধাবী মুখ। একদিন আমরা হচ্ছে বাসে আসতেছি, আমাদের বাসগুলো সাধারণত সকালবেলা যেহেতু আমাদের ক্লাস, রাস্তা ফাঁকা থাকে, সো চলে আসতেছিল। আমারটা ছিল হচ্ছে শঙ্খচিল, আমার বাসের নাম যতদূর, হ্যাঁ শঙ্খচিল। সো শঙ্খচিলে আমি আসতেছিলাম, তখন বাস যখন আসতেছে পিছনে একটা ডিসি মহোদয়ের গাড়ি ছিল। সো ডিসি মহোদয়ের গাড়ি থেকে বারবার হর্ন বাজাচ্ছিল, ইমার্জেন্সি হর্ন, যেটা বাটুনি সাইড দিচ্ছে না। তো যখন গাড়িটা সিগনালে দাঁড়ালো, সিগনালে দাঁড়ানোর পর ডিসি মহোদয়ের যে গাড়ি ড্রাইভার, উনি নেমে আসা বলতেছে পিছনে ডিসি সাহেবের গাড়ি, আপনাকে বারবার হর্ন দিচ্ছে, আপনি সাইড দেন না কেন, আপনি সাইড হন, আমি বের হয়ে যাব। উনি বলতেছে কয়জন ডিসি আপনার গাড়িতে? বলে যে একজন। বলে যে আমার কলেজের নামও ডিসি, এখন গাড়িতে যারা বসে আছে সবাই ডিসি, একজন ডিসির জন্য ডিসিকে যাইতে দিয়ে আমি এরকম 100 ডিসিকে আটকে রাখতে পারবো না, আপনি পিছনে আসেন। তো ডিসি মহোদয় খুবই মানে শুনে মজা পাইছেন, এবং এর কারণ ছিল ডিসি মহোদয় নিজেও ঢাকা কলেজে তো উনি হচ্ছে গিয়ে করতেছিলেন, হাসতেছিলেন, এবং আমরা হচ্ছে গাড়ি থেকে নামছিলাম কয়েকজন। তো উনি হচ্ছে তখন আসতেছিলেন যে আমিও ঢাকা কলেজের, সো তোমাদের কথা শুনে খুব ভালো লাগছে, বাট এরকম মাঝে মাঝে ইমার্জেন্সি থাকে, এটা তোমরা রাস্তাতে করো না। বাট আমাদের মধ্যে এক ধরনের মজাই ছিল এটা, যেমন ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে আমরা কিন্তু সারা রাস্তা খুবই ভদ্র থাকতাম, এমন না যে আমরা সারা রাস্তায় হই হুল্লোড় করতাম, কিন্তু কোন এক অদ্ভুত কারণে ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে আসার সময় আমরা বাসে বাড়িটারি দিয়ে একেবারে খুব জোরে জোরে গান গিয়ে, মানে আমাদের মনে হয়তো ঠিক আছে ভাই এটা আমরা এমনই, হ্যাঁ। তারপর এমনিতে সারা রাস্তা ভদ্র, ট্রাফিক পুলিশ আটকাইছে, সবাই খেপে গেছে, হ্যাঁ। এটা যদি ট্রাফিক পুলিশ না আটকায়, যদি আপনি আটকান কিছু বলবে না, তো ট্রাফিক পুলিশ কেন ডিসির ছেলেদের আটকাবে? তখন মানে ডিসিয়ান পরিচয়টাই এরকম। বাট ওইটা একটা স্পেসিফিক টাইমে, এখন আইসা ওইটা মনে হয় যে কি করছি এগুলো, মানে এখন ফান মনে হয়, বাট ওই সময় ওইটাই খুব মানে একটা লিগেসির ব্যাপার, যে হ্যাঁ ওকে এটা করতে পারছি, এটাই গর্ব। মানে যেটা হচ্ছে ভাই, আমি তো ঢাকা ইউনিভার্সিটি পড়ছি, যখন ওই ঢাকা কলেজের বাসগুলো যায়, মানে ওরা নিজেদের ভাবে নিজেদের গাড়ি, বাসটা হচ্ছে একটা আর্মি ট্যাঙ্ক আর কি ভাই। ভাই এই যে স্কুল থেকে আপনি কলেজে উঠলেন, একটা ট্রানজিশন হইলো, মানে এটা কেমন ছিল? মানে এটা কি ধরেন স্কুলে আমরা মানে পড়ছি একটা সাবজেক্ট ফিজিক্সের জন্য, আবার কলেজে এটা দুইটা হয়ে যায়, এত বড়। সো এই যে এই ট্রানজিশনটা, এটা সহজ ছিল না কঠিন ছিল? আসলে এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। আমার ক্ষেত্রে আই থিঙ্ক ঘটনাটা একটু ডিফারেন্টলি ঘটছে, বিকজ যখন আমি 9-10 থেকে ইন্টার উঠি, তখন আমার পড়াশোনার ওয়ে বা আমার নিজের লাইফ স্টাইল, আমার সবকিছু চেঞ্জ হয়ে যায়। এবং বলতে গেলে 9-10 পর্যন্ত বা ক্লাস 1 থেকে 10 পর্যন্তই বলা যায় যে আমি একটু ফাঁকিবাজ বা একটু খেলাধুলা বেশি এই টাইপের মানুষ ছিলাম। কিন্তু ইন্টারে সেই আমি হয়ে যাই টোটালি ডিফারেন্ট। লাইক আমাকে এমনও দিন গেছে 15-16 ঘন্টা পড়াশোনা করছি, এটা ট্রু, কিন্তু আমি এমন হয়তো 9-10-এ 2 ঘন্টাও পড়ি নাই। সো যেহেতু আমি ওই এক্সট্রা টাইম পড়াশোনার পিছে দেওয়া, সারাদিন বই নিয়ে লেগে থাকা, এগুলোর পিছে আমি টাইম দিছি, দ্যাটস আমার জন্য ইন্টার জার্নিটা সহজ ছিল এবং খুবই এনজয়েবল ছিল। কিভাবে বলবো, 9-10 এরকম হয়তো আমি দেখতাম যে আমাদের বিভিন্ন স্কুলে যখন আমরা পড়তে যাইতাম, স্কুলের হোক বা কোচিংয়ে হোক, ক্লাসে যখন ফার্স্ট সেকেন্ড বয়রা কোনো একটা কোশ্চেনের রিপ্লাই দিত, অ্যান্সার দিত, ওদের প্রতি যে টিচারদের একটা এক্সপ্রেশন, মানে ওদের যে একটা ভাল লাগা, ওইটা বাকি সবাই চাইতো যে আমিও যদি ওর মতো হইতে পারতাম। কলেজে যেটা হইলো, কলেজে মানে ক্লাস শুরু হওয়ার আগে থেকে একটু সিরিয়াসলি পড়াশোনা শুরু করলাম, দেখলাম যে বিশাল সিলেবাস। সো একটু আগে থেকে শুরু করার কারণে যখনই কোচিংয়ে বা কলেজে ক্লাস শুরু হয়, তখন দেখলাম যে কোনো টপিক যখন জিজ্ঞেস করতেছে, তো আগে যারা ফার্স্ট সেকেন্ড বয় ছিল তারা যেভাবে অ্যান্সার করছে, আমি তার থেকেও বেটার অ্যান্সার করতে পারতেছি। সো এই যে ভাল লাগাটা, এই ভাল লাগাটা আমাকে এত বেশি ইন্সপায়ার করছে যে আমার আরো পড়তে মন চাইতো। সো ঠিক আছে যে আমার পড়ার ভলিউমটা, মানে সিলেবাসের ভলিউমটা হয়তো 4-5 গুণ হয়ে গেছে, বাট আমার মোটিভেশনটা মনে হয়েছে 40-50 গুণ হয়ে গেছিল। দ্যাটস আমার কাছে জার্নিটা খুবই এনজয়েবল এবং ইজি ছিল। বাট মোস্ট অফ দ্য কেসে, বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে যখন 100 পেজের বইটা প্রায় 500-600 পেজ হয়ে যায়,
টাইমটা 2 বছরের জায়গায় 1.5 বছর হয়ে যায় এবং পড়াশোনার ডিফিকাল্টি লেভেলটাও আরো বেশি হাই হয়ে যায়, এটার সাথে কোপ আপ করাটা খুবই টাফ হয়। এবং আমি দেখছি আমার ফ্রেন্ডদেরকে যে যারা কিনা পরীক্ষার 1-1.5 মাস আগেই সিলেবাস শেষ করে রাখতো, তারা পরীক্ষা চলে আসছে, আগামীকালকে পরীক্ষা, এখনো সিলেবাসের 30-40% তারা টাচই করতে পারেনি। এটা খুব কমন সিনারিও থাকে, এখনো বাচ্চারা কিন্তু এরকম করে। এখনো এই জিনিসটা ফেস করে। ভাই এবার হচ্ছে আমরা যেটা দেখলাম এইচএসসি 26 এ 36% শিক্ষার্থী পরীক্ষায় দিচ্ছে না। এবং এটা একটা বড় বিষয় হচ্ছে, যদিও আমাদের ঢাকা শহর বা জেলা শহরগুলোতে পড়াশোনাটা প্রেসারে বা হচ্ছে বিভিন্ন কলেজের প্রেসার, স্কুল কোচিং এর প্রেসার, এগুলোর কারণে দেখা যায় একটু না একটু পড়াশোনার টাচে থেকে টুকটাক পড়া হয়ে যায়। কিন্তু যারা একেবারে প্রত্যন্ত অঞ্চলে থাকে তাদের ক্ষেত্রে স্পেশালি হচ্ছে এই প্রেসারটা না থাকার কারণে ইন্টার এই হিউজ সিলেবাসের সাথে কোপ আপ করা, এবং তারপর হচ্ছে যখন দেখে যে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা চলে আসছে, আমার পড়া 20%ও হয় নাই, তারপর মনে করছে যে না আমি হচ্ছে যে সেকেন্ড ইয়ারে যাই কোপায় ফেলবো। সেকেন্ড ইয়ারে যাই দেখে না কোপটা হইছে, বাট নিজের উপরই হয়েছে। পরে যাই দেখা যায় যে আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে টেস্ট পরীক্ষা যখন চলে আসছে, তখন দেখা যায় যে না আমার পুরো সিলেবাসের কিছুই তেমন হয়নি, 5 মার্কস তোলার জন্য যতটুকু দরকার সেটুকু আমি করতে পারিনি। তখন অনেকে হতাশ হয়ে পরীক্ষা পার্টিসিপেট করে না। এবং 26 ব্যাচের জন্য এটা কেন বেশি হয়েছে, বিকজ 26 ব্যাচ হচ্ছে অনেক বছর পর ফুল সিলেবাস হয়ে গেছে। সো গত বছর পর্যন্ত সিলেবাস মোটামুটি শেষ করে 5 মার্কস অ্যাটলিস্ট অ্যাচিভ করা, এটা যতটুকু না ইজি ছিল, এই বছর কিন্তু তার থেকে অনেক বেশি টাফ। আমি একটা বিষয় আপনাকে বলতে চাই, ধরেন আপনি ঢাকায় পড়াশোনা করছেন, এখন আমার যেই ছেলেটা বা মেয়েটা বুরুঙ্গামারিতে পড়াশোনা করে, টেকনাফে তেতুলিয়ায় পড়াশোনা করে, মানে ওর জন্য কি সলিউশন? ওর জন্য কি ধরেন আপনি অনলাইন অনেকদিন ধরে পড়ান, মানে ধরেন অফলাইনে তো আপনার কাছে পড়ার কোনো সুযোগ নাই, তো সেক্ষেত্রে আসলে কি অনলাইন তাকে সেই সাপোর্টটা দিতে পারে? কি মনে হয় আপনার? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়েছে, এখনকার জমানার যে বাচ্চারা আছে, যারা শিক্ষার্থী আছে, তারা আসলে এক্সট্রিমলি লাকি যে তারা চাইলেই একেবারে পুরো দেশে সব থেকে বেস্ট 3-4 জন টিচার প্রতি সাবজেক্টে, তাদেরকে সে চাইলেই তার ফোনে বসে, তার ল্যাপটপে স্ক্রিনে বসে সে হচ্ছে অ্যাভেল করতে পারে। রায়হান ভাইয়া, তুমি যেটা কোশ্চেনটা করলা যে ভাইয়া ওরা আসলে কি পসিবল কিনা প্রত্যন্ত অঞ্চল থেকে, আমার কাছে মনে হয় যদি এই প্রশ্নটা আমাকে 2020-এর আগে করা হইতো, করোনার টাইমের আগে করা হইতো, আমি হয়তো খুব বোল্ডলি বলতাম এটা কখনোই পসিবল না। কিন্তু এই সময় এসে দাঁড়া আমি অবশ্যই বলবো এটা ডেফিনেটলি পসিবল। এবং শুধু পসিবল আমি মৌখিকভাবে বলবো না, ডেটা দেখলেও বোঝা যায়। আমরা বুয়েটে অ্যাডমিশন টেস্ট বলো, ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, মেডিকেলে অ্যাডমিশন টেস্ট, আমরা দেখতেছি প্রত্যন্ত অঞ্চল থেকে এসে পোলাপান, কৃষকের ঘরে যাদের মনে হচ্ছে যে না ওরা পড়াশোনা তেমন পারারই কথা না, ওরা এসে বুয়েটের টপ সাবজেক্টে ঢুকতেছে, ঢাকা মেডিকেলে চান্স পাচ্ছে, ঢাকা ভার্সিটি র্যাঙ্ক করতেছে। কিভাবে হচ্ছে? আমাদের কাছে তো আলামিন ওই যে 100 সামথিং তম হলো, মেডিকেলে চান্স পাইলো। এবং আমাদের আরো কয়েকটা শিক্ষার্থী আছে, হয়তো ওদের সবাই নিয়ে হয়তো ভিডিও করা হয়নি, গ্রাম থেকে উঠে ঢাকা ভার্সিটি প্রথম দিকে, বুয়েটে নিবিড় কর্মকার নিবিড় হচ্ছে, যদিও নিবিড় একটু মানে শহরাঞ্চলের থাকে স্টুডেন্ট, বাট তাও আমরা দেখতেছি রিসেন্টলি এটা হচ্ছে। এবং এটা ইন্ডিকেট করে যে যদি সে জাস্ট নিজের উপর সেলফ কন্ট্রোলটা রাখতে পারে যে না আমি সোশ্যাল মিডিয়ার দিকে ডিস্ট্রাক্টেড হব না, আমি আমার স্ক্রিন টাইমটা আমার, যেমন আমাদের শিক্ষকতা যেটা করছে, শাহিদ ভাইকে আমি স্পেশালি থ্যাঙ্কস দিব যে ভাইয়া ফেসবুকে ক্লাস নেওয়া নেই, ভাইয়া ইউটিউবে ক্লাস নেই, ভাইয়া একটা বিশাল বড় টিম তৈরি করছে যে একটা অ্যাপ মেনটেন করা, যে অ্যাপেও যখন ক্লাস করতে বসবে ওর কাছে কিন্তু ভাইয়া ওই ইউটিউবের অ্যাড আসবে না, ফেসবুকে বিভিন্ন অ্যাডভার্টাইজ আসবে না, সে পড়তে ঢুকলো, হয়তো রায়হান ভাইয়ার বিজিএস ক্লাসে ঢুকছে, সে ওইখানে 1.5-2 ঘন্টা টানা কাটাবে, তার অন্য কোনো ডিস্ট্রাকশনে যাওয়ার ব্যাপার আসবে না। সো সে যদি নিজের মনটাকে কন্ট্রোল করতে শিখে, তাহলে সে একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসে সে ঢাকা নর্ডেম কলেজের থেকেও বেটার সার্ভিস সে অ্যাভেল করতে পারতেছে। এমনকি আমি বলবো টু সাম এক্সটেন্ট ঢাকা টপ কলেজের থেকেও সে বেশি বেনিফিট পাবে। কিভাবে? যে টপ কলেজে পড়ে, যেমন সৈয়দুরা বলতেছিল ঢাকা কলেজে কিন্তু বর্তমানে চাইলেও মানে সপ্তাহে একদিনও যদি মিস দেয় বেশ ঝামেলা, মানে বছরে হয়তো 7-8 দিন 10 দিন সে মিস দিতে পারবে। তো এই যে যাতায়াত, তারপর হচ্ছে ল্যাব করা, কলেজ করা, এগুলো মেনটেন করে পড়ার টেবিলে বসার টাইমটা কিন্তু খুব অল্প। তো গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু কলেজে এত একটা বাধা বা রেস্ট্রিকশন নাই। তো সে যদি চায় যে না আমার কলেজে আমি গেলাম না, সকালে একটু রেস্ট নিলাম, কিছুক্ষণ অনলাইনে ক্লাস করলাম, তারপর অনেকটুকু প্র্যাকটিস করলাম, সে কিন্তু এনডিসির ওই ছেলের থেকেও ভালো করতে পারে এবং সেই সুযোগটা তার কাছে আছে। এই জন্যই আমি বলছি যে এখনকার জমানার যে স্টুডেন্টরা, শিক্ষার্থীরা, তাদেরকে আমি বলবো তারা এক্সট্রিমলি লাকি।
থ্যাংক ইউ সো মাচ ভাই। মানে শিক্ষার্থীরা, তোমরা যারা, আমরা ঢাকা কলেজ, আমরা স্বপ্নের কলেজ নিয়ে পডকাস্ট করতেছি, কলেজগুলো সম্পর্কে তোমাদের জানাচ্ছি, কলেজ লাইফগুলো সম্পর্কে জানাচ্ছি, বাট তোমরা যারা তোমাদের স্বপ্নের কলেজের চান্স পাবা না, তোমরা গ্রামে থাকলেও শুভ ভাই কিন্তু খুব সুন্দরভাবে বোঝালো, যে বললো যে কিভাবে তুমি তোমার লাইফটাকে আরো একটু আপগ্রেড করতে পারো, কিভাবে তুমি পড়াশোনাগুলো সহজেই তুমি আয়ত্ত করতে পারো। তো সৈয়দুর, এবার আমি তোর কাছে আসবো। এই যে আমরা সবসময় শুনি যে ঢাকা কলেজ মানেই মারামারি, ঢাকা কলেজ মানে হচ্ছে রাজনৈতিক। সো এই যে ঢাকা কলেজে রাজনৈতিক কোনো প্রেশার ছিল কিনা, আর তাছাড়া সিনিয়রদের কোনো র্যাগিং খাইছিস কিনা, বা সিনিয়রদের সাথে সম্পর্কটা কেমন ছিল? আচ্ছা, প্রথমত ভাই যে আপডেট, এটা বোঝা যায়, কারণ আপনি যা শুনছেন ওটা সত্য। হ্যাঁ, ঢাকা কলেজ মানে আসলেই মারামারি, কিন্তু এটা সবার জন্য না। ঢাকা কলেজে 5% স্টুডেন্ট আছে যারা হয়তো এরকম মারামারিতে জড়ায়, এবং এইটা তুই কি সেই 5% এর মধ্যে? ঢাকা কলেজের একটা বিশাল বৈশিষ্ট্য হচ্ছে মারামারি শেষে সবাই পড়ার টেবিলে। তো এখন যেহেতু আমি মারামারিতে নাই, তো এখন আমি ওই 5% ছিলাম কিনা এটা বলা যাবে না। তো 5%, কারণ আঙ্কেল দেখবে তো, এই জন্য বলবো না। আচ্ছা, 5% স্টুডেন্ট বাদে বাকি যে 95% স্টুডেন্ট আছে তারা সবাই পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস। খুব সিরিয়াস মানে খুব সিরিয়াস, কারণ এটা না হয়ে উপায়ও নাই। এরকম ভাবেই জিনিসগুলো তৈরি করা হয়েছে। জাস্ট আমি যদি একটু ডিসিপ্লিন নিয়ে বলি, ঢাকা কলেজে 3টা কমিটি আছে। ভাইদের সময় ছিল কিনা জানি না, আমাদের সময় অত বেশি স্ট্রিক্ট ছিল না, মেবি আমাদের সময় অত কমিটি ছিল না। রুলস এন্ড ডিসিপ্লিনের জন্য আলাদা কমিটি। হ্যাঁ, এইখানে ওই যে প্রফেসর নেহাল আহমেদ স্যার যখন ছিল আমাদের প্রিন্সিপাল ছিল, তখন উনি এগুলো অ্যাড্রেস করেছেন। 3টা কমিটি: নিবিড় পর্যবেক্ষণ কমিটি নিপক, মাসিক পর্যবেক্ষণ কমিটি মাপক, এবং শুধু নিবিড় আর মাসিক না, এইখানে আবার একটা তাৎক্ষণিক পর্যবেক্ষণ কমিটি আছে যেটাকে বলা হয় তাপক। হ্যাঁ, এই 3টা কমিটির হাতে যে পরিমাণ ক্ষমতা আছে, আই থিঙ্ক একটা দেশের প্রেসিডেন্টের হাতেও এত ক্ষমতা থাকে না। কারণ আপনি যখন কলেজে ঢুকবেন, আপনার চুল ঠিকঠাক আছে কিনা ওইটা নিবিড় পর্যবেক্ষণ কমিটি দেখবে, বা তাৎক্ষণিক পর্যবেক্ষণ কমিটি দেখবে। আপনি ক্লাসে কথা বলতেছেন, হুট করে মানে টিচার হয়তো দেখলো না, সিসি ক্যামেরাতে দেখে আপনার এখানে অ্যানাউন্স হয়ে যাবে যে এত নম্বর ব্যাচের এই ছেলেটার আইডি কার্ডটা নিয়ে নেন। এখন এই ধরনের কর্মকাণ্ডে একবার যদি আপনার আইডি কার্ড নেয়, এইটা দেখার বিষয় না যে আপনার বাবা মা কি সাতক্ষীরাতে থাকে নাকি খুলনায় থাকে। অবশ্যই আপনার বাবা মা যদি না পারে, তাহলে একজন গার্ডিয়ান অবশ্যই কলেজে এসে মুচলেখা দিয়ে দেন আপনার কার্ড নিতে হবে। এখন আপনার কথা হতে পারে কার্ড না নিব, সমস্যা কি, নতুন করে বানাই নিব নিজে থেকে, বানাই নেন, সমস্যা নেই। কারণ এই কার্ডটা যদি আপনি পাঞ্চ না করেন তাহলে আপনার এই হবে না। ওরে বাবা, হ্যাঁ, প্রেজেন্ট হবে না, সেন্সর থাকে। হ্যাঁ, প্রেজেন্ট হবে না, এবং আপনি কলেজেও ঢুকতে পারবেন না আইডি কার্ড ছাড়া। সো আপনি 80%-এর নিচে হলে পরীক্ষাও দিতে পারবেন না। এরকম একটা সাইকেল তৈরি করা আছে যে আপনি নিজে নিজে ওই শৃঙ্খলার ভেতর ঢুকতে বাধ্য। এরপরে যে 5% যেটা বলছিলাম যে মারামারিটা, ওই মারামারিটা জাস্ট লিগেসিটা টিকায় রাখার জন্য। মানে পৃথিবীতে যত কিছুই হয়ে থাকে, আমরা বাঙালি তো ওই যে একজনকে টেনে ধরার যে স্বভাব, এটা কি আমাদের মধ্যে কি ওভারনাইট চলে যাবে? যাবে না। তো ঢাকা কলেজেরও এরকম একটা যে মারামারিটা, এটা আমাদের রক্তে মিশে গেছে, এরকম একটা ভাইব। সো এটা করে। হ্যাঁ, আর আরেকটা কথা যেটা বলছিলেন যে রাজনৈতিক প্রেশার আছে কিনা, আসলে রাজনৈতিক প্রেশারটা ফুললি শুধুমাত্র অনার্স লেভেলের জন্য প্রযোজ্য। ইন্টারমিডিয়েট লেভেলে শহীদ, আপনার এখন এটার নাম কি হয়েছে আমি ঠিক বলতে পারতেছি না, তখন নাম ছিল শেখ কামাল ছাত্রাবাস। ওই যে ছাত্রাবাসটা, এটা শুধুমাত্র ইন্টারমিডিয়েটের জন্যই বানানো, এবং ওইখানে রাজনীতির ঢুকতে পারে না। এবং ইন্টারমিডিয়েটের কোনো স্টুডেন্টকে যদি এরকম র্যাগিং কিংবা তার পড়াশোনায় ব্যাঘাত ঘটে, এরকম কোনো পলিটিক্যাল জায়গায় নিয়ে যাওয়া হয়, জাস্ট এই 3টা কমিটির কাউকে জানালেই হবে। হ্যাঁ, মানে সেটা কে থাকে, মানে টিচাররা থাকে এই কমিটিগুলোতে সিনিয়র টিচার থেকে শুরু করে একদম জুনিয়র টিচার সবাই থাকে। ওইখানে স্ট্রিক্ট টিচারও আছে, আবার অনেক নরম টিচারও আছে। মানে একটা ব্যালেন্স হয়, এমন না যে আপনি একটা অপরাধ করছেন তার মানে আপনার ফাঁসি হয়ে যাবে, আপনি পরীক্ষা দিতে পারবেন না, এরকম কিছু না। কিন্তু জাস্ট মানে আমাকে একজন টিচার প্রশ্ন করেছিল প্রথম ক্লাসে, এরপরে আমি ওই টিচারের অনেকটা নজরে চলে আসছিলাম। তো আমাকে মানে সবাইকে প্রশ্ন করছিল যে ঢাকা কলেজে এই যে এত নিয়ম, এটা কেন? তো এক একজন এক এক কথা বলতেছিল। আমি বলছিলাম যে আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য। মানে এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এক একজন এক এক জায়গা থেকে আসি, আমাদের কাছে কলেজ মানে, আবার ঢাকা কলেজ মানেই যেহেতু মারামারি, সো মানে যা খুশি তাই যে করতে পারবো না, ওইটার ফার্স্ট কারণটা হচ্ছে এই 3টা কমিটি না আপনাকে সবসময় একটা নজরদারির মধ্যে রাখবে, যাতে আপনি বাইরে না যেতে পারেন। ওকে ভাই, আমি আবার একাডেমিক বিষয়ে চলে যাব। এই যে ঢাকা কলেজের পড়াশোনার মান নিয়ে যা বাইরে থেকে শোনা যায়, আসলে ভেতরে কতটুকু সত্য? আচ্ছা, তার আগে একটু বলি যে আমার কথাবার্তা বা আমার ঢাকা কলেজের সম্পর্কে অনুভূতি বা হচ্ছে আমার এক্সপিরিয়েন্সের সাথে
সৈয়দুরের এক্সপিরিয়েন্সের অনেকটুকু ডিফারেন্স হবে, কারণ আমি আসলে প্রাগৈতিহাসিক কালের মানুষ। আমি যখন ঢাকা কলেজে পড়তাম তখন ডাইনোসররা ছিল কিনা পৃথিবীতে আই ডোন্ট নো, বাট সেই সময়টা হচ্ছে এই জন্য কিন্তু দুইটা টাইমলাইন একসাথে চলে আসলো। একসাথে চলে আসলো, তা ঠিক। তো আমাদের সময় যেটা হতো, তখনও ঢাকা কলেজে স্যাররা বেশ কোয়ালিফাইড ছিল, যেমন ফিজিক্সের মোমেন স্যার ছিলেন বা আরো অনেক ফেমাস টিচার। আমার আসলে অনেক বছর হয়ে গেছে, সব স্যারদের নাম এই মুহূর্তে মনে নেই, বাট আমাদের কলেজে বেশ ফেমাস এবং বেশ যোগ্য ভালো টিচাররা ছিলেন। এমনকি আমরা দেখতাম যে ওই সময় বিভিন্ন কলেজ থেকে, নটরডেম কলেজ থেকেও এসে স্টুডেন্টরা হচ্ছে আমাদের স্যারদের কাছে পড়তে আসতো। তো এটা একটা বড় বিষয় ছিল। আমার যখন কলেজে এই ক্লাসগুলো চলতো, আমি আসলে খুব বেশি ক্লাস করিনি। যেমন সৈয়দুদের সময় অনেক কমিটি থাকে, ওরা হচ্ছে মেইনটেইন করে অ্যাটেন্ডেন্সের বিষয়গুলো, বাট আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং 2 বছরে 20 দিনও ক্লাস করিনি পরীক্ষার ডেটগুলো। এই কারণে আমি আসলে স্যারদের ক্লাস খুব বেশি যেহেতু করা হয়নি ওইভাবে বলতে পারবো না, বাট অবশ্যই যে কয়টা ক্লাস করছিলাম আমার কাছে মনে হচ্ছে স্যাররা ওয়েল কোয়ালিফাইড, এবং স্পেশালি কিছু টিচার ছিল এমন যারা হচ্ছে দেখা যেত ক্লাসে আধা ঘন্টায় যে ইমপ্রেশন তৈরি করতো স্টুডেন্টদের মনে, সেটা বেশ পাওয়ারফুল। এমন তো না যে আসলে খুব আহামরি পড়ায় ফেলবে, পড়া তো আসলে আমরা জানি ট্রেডিশনাল পড়াগুলোই তো স্যারদেরকে পড়াতে হয়, বাট ওই পড়ার মাঝে যে তাকে অন্য কিছু চিন্তা করতে শেখানো, বড় স্বপ্ন দেখতে শেখানো, এইটা ঢাকা কলেজের স্যাররা আমাদের সময়কালে খুবই মানে ভালোভাবে পারতো, এক্সপার্টলি হ্যান্ডেল করতো। সৈয়দুর হয়তো পরবর্তীতে আরো ভালো অ্যাড করতে পারবে। তো আমার কাছে যদি জিজ্ঞেস করো যে ঢাকা কলেজের পড়ার মান কিরকম, আমি আমার টাইম লাইন থেকে যদি বলি এটা যথেষ্ট ভালো ছিল। ভাই, কোন সাবজেক্টের টিচার আপনাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করতেন, কেন? আমাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করছে হচ্ছে বায়োলজির স্যারের নাম ছিল জিল্লুর রহমান স্যার। সো খুবই ইয়াং ছিল, দেখতে মনে হইতো স্যার কম, বড় ভাইয়া বেশি মনে হইতো, খুবই চিকন সুন্দর করে স্যার। স্যার যখন পড়াইতো, মানে বায়োলজি ছিল আমার জন্য সব থেকে বোরিং সাবজেক্ট, কারণ আপনি তো ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড মানুষ। কিন্তু স্যার যখন ক্লাসের মধ্যে পড়াইতো, স্যার কিভাবে সুন্দর সুন্দর করে বোর্ডে চিত্র আঁকতো, কি ফুল টুল নিয়ে আসতো, তো স্যারের ক্লাসের মধ্যে অনিচ্ছা সত্ত্বেও পড়াটা মাথায় গেঁথে যেত। এবং স্যার এত মজা করে কথা বলতো, এত মজা করে জিনিসটার ভিতরে ঢুকে যেত, মনেই হইতো না যে আসলে যে মানে ক্লাস করতেছি, বায়োলজি পড়তেছি, মনে হইতো না। এবং শুধু বায়োলজিও না, তুমি জেনে থাকবা বায়োলজির 2টা পার্ট আছে, বোটানি, জুলজি। জুলজিটা অনেকেরই মজা লাগে, মানব দেহ বা প্রাণী সংক্রান্ত। বোটানি, গাছপালা, এই জিনিসপাতিগুলো বোঝাটা একটু কম ভালো লাগে। ফুলের পরাগায়ন টরাগায়ন খুব ঝামেলা, ফুল ফল এইটা ওইটা বিভিন্ন ধরনের উদ্ভিদ। সো ওই জিনিসপাতিও স্যার খুবই ইন্টারেস্টিং করে ক্লাসে প্রেজেন্ট করতে পারতো। সো স্যারের স্মৃতি এখনো মাথায় আছে। এরকম মোমেন স্যার ছিলেন, মোমেন স্যার ফিজিক্সকে খুবই ভালোভাবে রিয়েলাইজ করাইতে পারতো। সো খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্স। সৈয়দুর, এবার তোর থেকে আমি জানতে চাইবো যে ঢাকা কলেজের পড়াশোনার মান নিয়ে যা শোনা যায়, আসলে ভেতরে কতটুকু সত্য? ভাই, পড়াশোনার মান বলতে এইটা টোটালি ডিপেন্ড করতেছে আমার উপর, যে আমি হচ্ছে ভালোভাবে পড়াশোনাটা করতে চাই কিনা। তবে যদি টিচারদের কথা বলেন, তারা তাদের পক্ষ থেকে 100% দিচ্ছে। এবং ঢাকা কলেজের আরো একটা ভালো জিনিস হচ্ছে, ঢাকা কলেজে কিন্তু আপনার একজন টিচারই আপনাকে ফিজিক্স নিবে সবসময় এরকম না, টিচারটা চেঞ্জ হয়। হ্যাঁ, তো একজন টিচারের পড়া যদি আপনি না বুঝতে পারেন তাতেও কোনো সমস্যা নেই, আপনি জাস্ট জানালেই হবে। যে আপনার যখন 2 থেকে 3 জন টিচার ক্লাস করবেন, যেমন জিওগ্রাফিতে আমাদের মুনমুন ম্যামের ক্লাস ছিল, নাসরিন ম্যামের ক্লাস ছিল। সো ধরেন যে আমি 2 জন ম্যামের, যদিও আমাদের 2 জন টিচারই খুব ভালো ছিলেন, সো আমাদের প্রয়োজন হয়নি, বাট কারো কাছে যদি মনে হয় যে না তারপর আমি বেশি বুঝি, একটু কম বুঝি ওনার পড়াটা, জাস্ট একবার একটা অ্যাপ্লিকেশন দিলেও হয় কিংবা বললেই হয় যে আমি একটু কম বুঝতেছি, সো টিচারটা চেঞ্জ করে দেওয়া হয়। তারপর যদি আরো বলি, যেমন আইসিটিতে একজন টিচার ছিলেন, নাম ছিল তানভীর স্যার। তানভীর স্যার এমন একজন মানুষ ছিলেন, উনি ক্লাসে এসে বলতেন, বেটা সবাই কোডিং শিখে কোডিং করে, আর আমি কোডিং করে কোডিং শিখি, সো আমার সাথে তোদের মিলবে না, জাস্ট আমি যা বলি খালি শুনে যা। মানে উনি ক্লাসে করাচ্ছে আইসিটি, কিন্তু মনে হয়তো উনি করতেছে গল্প। আচ্ছা, এরকম মানে এই যে কি লজিক গেট আছে, আছে, মানে আমি বরাবর ভাই ম্যাথে দুর্বল, আমি এমনিতেই কম বুঝতাম, বাট স্যারেরটাতে আমি পাস করে গেছিলাম। তাই তুই এনাম ভাইয়ের কোর্সে ভর্তি হতে হবে, এনাম ভাইয়ের কাছে ম্যাথ শিখতে হবে। এইটা অনেক বেশি দরকার, বাট সমস্যা হচ্ছে যে মানে এনাম ভাই অবশ্যই আমাকে ভালোভাবে বুঝাবে, বাট ম্যাথটা কেন জানি শুনলেই মনে হয় আমি বুঝবো না। তাহলে শুরু হয়ে গেছে তোর মানে ফিজিক্সের সূত্রটাও পড়তে হবে। সো ফিজিক্স দিয়ে ম্যাথ শিখতে হবে। তো এই সমস্ত কারণে মোটামুটি আমি ম্যাথে দুর্বল থাকার পরও জাস্ট তাদের যে মোটিভেশন, এবং টিচাররা সব সময় এইখানে যে অ্যাসেসমেন্টটা আছে, 20 মার্কসের একটা হয় ক্লাস টেস্ট, দেন হচ্ছে গিয়ে একটা হাফ ইয়ারলি হয়, দেন ইয়ারলি হয়, মানে সবকিছু একটা প্রসেসের মধ্য দিয়ে চলে। তো আপনি চাইলেও প্রসেস থেকে বের হতে পারবেন না। এবং মানে টিচার স্টুডেন্টদের মনে এটা কিন্তু একটা ভাই বিশাল ভয়, আমি যদি কোনোভাবে
একটা জিকে ফেল করি, ওইটাতে পাস না করা পর্যন্ত আমি উঠতে পারবো না। এবং ঢাকা কলেজের এই কমিটিগুলো এমন, আপনাকে প্রয়োজনে একই প্রশ্ন দিয়ে 14 বার পরীক্ষা নেওয়া হবে, কিন্তু আপনি পাস করতে হবে। আপনি যতক্ষণ পাস না করবেন ততক্ষণ আপনি কোনো মন্ত্রীর ছেলে হলেও এখানে পার পাওয়ার কোনো সুযোগ নেই। অন্তত এই ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস করা হয় না, এবং প্রেজেন্টের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস করা হয় না। সো এই দুইটা দিক মিলালে আপনি দেখবেন যে যদি একটা স্টুডেন্ট নিয়মিত ক্লাস করে, যদি একটা স্টুডেন্ট নিয়মিত পরীক্ষার মধ্যে থাকে, তাহলে সে কেন হচ্ছে গিয়ে খারাপ করবে। সো এই জন্যই কিন্তু ঢাকা কলেজের রেজাল্ট আপনি এখন দেখবেন যে মোটামুটি টপ 5 এর মধ্যে সব সময় ঢাকা কলেজ 3টা বিভাগেই থাকতেছে। ওকে, খুব ভালো কথা। আরেকটা বিষয়, কোন সাবজেক্টের টিচার, যেমন তুই অনেকগুলো সাবজেক্ট বললি, সবচেয়ে তোকে ইমপ্রেস করছে এবং কেন, মানে কোন সাবজেক্ট তোর ভালো লাগছে? এবং এটা খুবই ডিফিকাল্ট টু আনসার, খুব কঠিন প্রশ্ন ভাই, কারণ আমার মানে যেহেতু আমি রিসেন্টলি বের হয়েছি, তো আমার টিচারদের সাথে এখনো আমার খুব ভালো সম্পর্ক। তো 3জন টিচারের নাম বলবো, এবং যারা মানবিক থেকে ভর্তি হবে, কারণ আমি তো সায়েন্সে ছিলাম না, যারা মানবিক থেকে ভর্তি হবে এই 3জন টিচার মানে তাদেরকে শুধু পড়াশোনার দিক থেকে না, বরং তাদের জীবনের বিভিন্ন বিষয়েও তারা হেল্প করবে। একজন হচ্ছে জিওগ্রাফির নাসরিন ম্যাম, একজন হলো স্ট্যাটিস্টিক্স এর আপনার তিথি দাস ম্যাম, আরেকজন জিওগ্রাফির মুনমুন ম্যাম। মানে এই 3জন মানুষ, আপনি শুধু পড়াশোনা না, ধরেন আপনি একটু মেন্টালি ডিপ্রেসড, আপনি তাদের সাথে গিয়ে 10 মিনিট কথা বললে মানে তারা আপনাকে বাবা বাবা বলে এমন বুঝাবে, আপনার মনে হবে যে জীবনে তো আসলে কিছু নাই, আমি না ওভারথিংক করতেছি এরকম। সো এই 3জন হচ্ছে সবচেয়ে ভালো আমাকে ইমপ্রেস করছিল। আচ্ছা, ঢাকা কলেজে স্যার নাই, সব ম্যাডাম। না, এটার একটা কারণ ছিল ভাই, কারণ আমাদের শুধুমাত্র ইংরেজিতে একজন টিচার ছিলেন যিনি স্যার ছিলেন, বাকি সব সাবজেক্টে আমাদের ম্যাডাম ছিলেন। আচ্ছা, আরেকটা বিষয়, ঢাকা কলেজে অনেক ক্লাস টেস্ট বা অথবা ধরো অন্যান্য প্র্যাকটিক্যাল টেস্ট সব মিলিয়ে প্রেশার কেমন ছিল, এবং এটা তুই কিভাবে ম্যানেজ করতে? প্রেশার ভাই, আমাদের ক্লাস কিন্তু 8টা থেকে 11টা, মাত্র 3 ঘন্টা। এরপরে সায়েন্সের সব দিন তো আর প্র্যাকটিক্যাল থাকে না, যেদিন থাকে ওই দিন 2টা পর্যন্ত হয়। আমার মনে হয় যে ঢাকা কলেজে অন্তত মানে জাস্ট আমি যদি রেগুলার থাকি তাহলে আমার কাছে কোনো চাপ নাই, একদম কোনো চাপ করবে না। চাপ কাজের জন্য করবে যারা হচ্ছে গিয়ে আচ্ছা ল্যাব তো 3 দিন পরে, সো প্র্যাকটিক্যাল খাতাটা ধরবো ল্যাবের আগের দিন, তাহলে তার জন্য কঠিন হয়ে যাবে। এছাড়া কোনো সমস্যা নাই। আর মানবিকের শিক্ষার্থীদের জন্য, এটা বললাম সায়েন্সের, আর মানবিকের শিক্ষার্থীদের জন্য চিন্তার কোনো কারণ নাই। ল্যাব খাতা মানে পারলে ম্যামরা হচ্ছে কি ওর রেডি করে দিবে, এমন একটা অবস্থা, মানে ওর টেনশনের কোনো কারণ নেই। কারণ টিচাররা সবাই জানে যে এই ছেলেটা অনেকে গ্রাম থেকে এসেছে, সো ওরা জানেই না যে জিওগ্রাফির কোন জিনিসটা কিভাবে করতে হয়, ওই যে কি যেন আছে ভার্নিয়ার স্কেল টাইপ কিছু জিনিস আঁকতে হয়, ওই জিনিসগুলো না পারলে মানে টিচাররা শেষ পর্যন্ত খাতা আমাদের রেডি করে দিয়েছে, এমনও হয়েছে। সো এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই, যদি জাস্ট ঢাকা কলেজে পড়ার পূর্ব শর্ত হচ্ছে আমাকে রেগুলার হইতে হবে। আচ্ছা ভাই, এই যে ঢাকা কলেজের আপনি এইচএসসি তে এত ভালো রেজাল্ট করলেন, বুয়েটে টপ করলেন, বা বুয়েটে যে আপনার পজিশন কত ছিল? 12তম, মানে কোয়াইট মানে মনে হয় যে ড্রিম একটা পজিশনে আর কি। তো যাই হোক, সেই জায়গা থেকে এই যে আপনি বুয়েটে টপ করলেন, ঢাকা মানে পরীক্ষায় ভালো করলেন, সবকিছু মিলে এইচএসসি পরীক্ষা থেকে ঢাকা কলেজের কন্ট্রিবিউশন কতটুকু এটার পেছনে, এবং ল্যাব ফ্যাসিলিটিস কেমন ছিল ঢাকা কলেজে? প্রথমত আমি বলবো যে ভাইয়া, ঢাকা কলেজের ল্যাব ফ্যাসিলিটি নিয়ে একটু আগে বলি। ল্যাব ফ্যাসিলিটি খুবই ভালো ছিল, এবং আমাদের কলেজটা যেহেতু অনেক পুরানো, 1841 সালে প্রতিষ্ঠা, সো আমি এমনও কিছু ল্যাব রুম দেখছি যেখানে মানে অবভিয়াসলি ওগুলো ভার্সিটি ওরিয়েন্টেড ছিল, বাট ওইগুলো যে বাংলাদেশে পসিবল, লাইক পাইরোমিটারের একটা রুম দেখছি। পাইরোমিটার হচ্ছে কি তোমার দূর থেকে হচ্ছে টেম্পারেচার মেজার করে, লাইক আমরা তো থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপি। পাইরোমিটার হচ্ছে কোনো স্পর্শ ছাড়াই দূরের কোনো বস্তু, এমনকি কোনো নক্ষত্রের তাপমাত্রা মাপা, সেই টাইপের কাজে। আমি জানি না ওটা ফাংশন করতো কিনা, রুমটা অলওয়েজ লক দেখছি, বাট ওই রকম একটা ফ্যাসিলিটি একটা কলেজে পসিবল, এইটা আমি আসলে কখনো মানে যাওয়ার আগে এক্সপেক্ট করিনি। বা আমাদের ইন্টারের কারিকুলামে যতগুলো ল্যাব পসিবল সবগুলোরই ঢাকা কলেজের প্রেজেন্স ছিল, মানে সবগুলো ল্যাব ছিল এবং মাল্টিপল ইনস্ট্রুমেন্ট ছিল, এটা বায়োলজি হোক, ফিজিক্স হোক, ম্যাথ, কেমিস্ট্রি সবগুলোর ক্ষেত্রে। তো ল্যাব ফ্যাসিলিটি দিক থেকে ঢাকা কলেজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস, নট অনলি ইন ঢাকা বাট অলসো ইন দ্য হোল কান্ট্রি। আর যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া আমার ইন্টারের রেজাল্ট বা অ্যাডমিশনের রেজাল্টের পিছিয়ে ঢাকা কলেজের কন্ট্রিবিউশন কীরকম, আমার সাথে হয়তো সৈয়দুরের পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট হবে, কারণ ওদের সময় ঢাকা কলেজ অনেক বেশি স্ট্রিক্ট, আমাদের সময় কম্পারেটিভলি লেস স্ট্রিক্ট ছিল। সো আমার ক্ষেত্রে ঢাকা কলেজ আমাকে সব থেকে বেশি যেভাবে কন্ট্রিবিউট করছে সেটা হচ্ছে এক্সট্রা প্রেশার দেয় নাই, সুন্দর একটা এনভায়রনমেন্ট দিছে এবং অবভিয়াসলি সুন্দর একটা লাইব্রেরি দিছে। লাইক আমি অনেক সময় যেটা হইতো, আমি
ক্লাস হয়তো অনেক কম করছি, বাট আমি ল্যাব মিস দিই নাই। এটা বায়োলজি হোক, ফিজিক্স হোক, সবগুলো। আমি শুধু ম্যাথ ল্যাবটা মিস দিতাম, বিকজ ম্যাথে কোনো এক্সট্রা কিছু না, জাস্ট ওই লেখালেখির কাজ। বাট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে কোনো এক্সপার্ট আমি করতাম। এবং এক্সপেরিমেন্টগুলো তখনই হচ্ছে ভালো করা যায় যখন হচ্ছে আমি থিওরি ভালো পারবো। সো আমি থিওরিগুলো অনেকটা সেলফ ডিপেন্ডেন্ট ছিলাম, বাট আমি ওইগুলো ঢাকা কলেজে যে আমি যখন এক্সপেরিমেন্ট করতাম, আমার থিওরির সাথে ল্যাবের জিনিসটা কোলাপ হয়ে বা হচ্ছে দুইটা একসাথে কোঅর্ডিনেশনটা সুন্দর করে হয়ে খুব একটা ভালো নলেজ তৈরি হইতো, যেটা আমাকে অ্যাডমিশনে বলো বা বোর্ড পরীক্ষা বলো, সেটা ভালো পারফর্ম করতে সাহায্য করছে। এমনকি এটাও হয়েছে যে আমার এখনো মনে আছে 2-3টা ল্যাবে, শুধু ফিজিক্সের এই 2-3টা ল্যাবে এমন হয়েছে যে ল্যাব শুরু হয়েছে, সো একটা ল্যাবে হয়তো অনেক স্টুডেন্ট, মানে প্রতিটা ল্যাবে 60-70 জন এরকম করে থাকে। সো কোনো একটা টপিক যে কোনো একটা মানে যখন এক্সপেরিমেন্ট করে তারা কিন্তু ব্যাক এন্ডে থিওরিটা বোঝা লাগে। সো স্যাররা হয়তো 15-20 মিনিট থিওরিটা বোঝায়, তারপর হচ্ছে ল্যাবটা করায়। তো দেখা যায় যেহেতু থিওরিটা একটু কঠিন থাকে, স্যাররা ফার্স্ট একটু বুঝায়, সবাই এসে পাশে সামনে দাঁড়ায়, তারপর হচ্ছে এক্সপেরিমেন্ট শুরু করে। তো অনেক ক্ষেত্রে যেটা হয়েছে যে সারা থিওরি বোঝানোর পর 10 মিনিট পর মনে হয়েছে যে অনেকেই কনসেন্ট্রেশন হারায় যাচ্ছে। তো আমি যেহেতু সামনে থাকতাম এবং সবকিছু হ্যাঁ হ্যাঁ বলতাম, আমাকে সামনে নিয়ে আসছে। এবং আমি স্টুডেন্ট অবস্থায় ওই ল্যাবের টিচার আমাকে হোয়াইট বোর্ডে মার্কার দিয়ে দিছে, এই শুভ তুমি বুঝাও। তো আমি এরকম বুঝাইতাম। তো ওইটা যে একটা ভাল লাগা যে আমি বুঝাচ্ছি, স্যার পাশে দাঁড়ায় আছে, স্টুডেন্টরা সবাই দেখতেছে, ভয় লাগতো অনেক, বাট খুব এনজয় করতাম। এবং এইটা আমাকে অনেক মোটিভেট করতো। যখন আমি ল্যাব থেকে বের হইতাম, পোলাপান ফ্রেন্ডরা ঘিরে হতো, কোনো কিছু না পারলে জিজ্ঞেস করতো সেটা কেমনে করা যায়, ওইটা কেমনে করা যায়। এই যে একটা জিনিস, এটা আমাকে অনেক বেশি মোটিভেট করতো পড়াশোনা করতে, এবং এটা আমাকে অনেক বেশি হেল্প করছে বোর্ড পরীক্ষা বলো বা হচ্ছে অ্যাডমিশনে টপ করা, রেজাল্ট করা, এগুলোর ক্ষেত্রে। সেরা ভাই, মানে আপনার কথা শুনে আমারই খুব ভালো লাগতেছে যে স্যার ডাক দিয়ে বলতেছে এটা বোঝাও, মানে ইস ইজ সামথিং যে হুইচ উই চেরিশ, যে আমরা এটা চেরিশ করি, লালন করি, যে ভাই না এটা জোস একটা এক্সপিরিয়েন্স। যাই হোক, শিক্ষার্থীরা তোমরাও কিন্তু সৌভাগ্যের মতো হতে পারো। সো তোমাদেরকে এখন থেকে কিন্তু প্রিপেয়ার হইতে হবে ভবিষ্যতের জন্য, যাতে করে তোমরা এক একজন সৌভাগ্য হইতে পারো। ওকে, এবার আমি সৈদুরের কাছে চলে যাই। সৈদুর, অনেক তো পড়াশোনা নিয়ে বসি, মানে একদম পোলাপান মনে হচ্ছে ভাই যে পড়াশোনা নেই। আচ্ছা, ঢাকা কলেজে যে সায়েন্স ক্লাব, ডিবেট ক্লাব, কালচারাল, স্পোর্টস, এই যে কো কারিকুলাম, একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কেমন ছিল, এবং তুই কি কোনো ক্লাবে ছিলি কিনা? ভাই আমি হচ্ছে ডিবেট ক্লাবের সাথে ছিলাম, এবং আমি ডিবেট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। ওরে বাবা। তো ডিবেট ক্লাবের আমি জাস্ট হচ্ছে স্টোরিটা এই জন্য শেয়ার করতেছি, অনেকে ঢাকার বাইরে থেকে এসে ভাবতে পারে যে ঢাকা কলেজের যে ক্লাবগুলো আছে ওইগুলোতে আগে থেকে যদি ক্লাবিং না করা থাকে তাইলে কোনো সমস্যা হয় কিনা। যেমন সেন্ট্রাল গভর্নমেন্টে আমি ডিবেটে কখনো চান্স পাই নাই, এটা আমার ব্যাড লাক, আমি কখনোই চান্স পাই নাই। এবং অবশ্যই যে মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল ডিবেটিং ক্লাব, এইটা হচ্ছে ঢাকার সবচেয়ে সেরা ডিবেটিং ক্লাবগুলোর মধ্যে একটা। তো আমি যখন ঢাকা কলেজে গেলাম, তারা আমাকে একবারের জন্য বলে নাই যে ওইখানে তোমার অর্জন কি। একটা ফেস্ট ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তারা আমাকে হচ্ছে আমার এক বন্ধু, ও খুব ভালো ডিবেট করে, বাট ও হচ্ছে হঠাৎ করে ওই ফেস্টটা করবে না, ও হচ্ছে ওটা থেকে বলে যে আমি করবো না, আমার একটু ব্যস্ততা আছে, ওইটা করে না। ওর জায়গাতে আমি চান্স পাই। ওর জায়গাতে আমি চান্স পাওয়ার পর, ওটা ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ডিবেট। ওই ডিবেটটাই আমার লাইফের ফার্স্ট অফলাইন ডিবেট। আমি ওই ডিবেটটাতে যাই, ওই ডিবেটটাতে আমি চ্যাম্পিয়ন হই, ডিবেটার অফ দ্য ফাইনাল হই। ওরে বাবা। সো এইটা হওয়ার পর ঢাকা কলেজ আমাকে, মানে প্রথমত আমাকে কিন্তু কোনো ধরনের অর্জন ছাড়াই তারা টিমে চান্স দিছে, এবং এইটা হওয়ার পর তারা আমাকে কন্টিনিউয়াসলি নার্সিং করছে। ওই জায়গা থেকে এই যে আমি তারপরে বিভিন্ন টেলিভিশন বিতর্ক বা রম্য বিতর্কতে গেলাম, পুরোটা অর্জন। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে তুই মনে ডিবেটিং সোসাইটিতে বিভিন্ন ডিবেট করিস, মানে এটার পেছনে কি ঢাকা কলেজেরও কন্ট্রিবিউশন আছে? পুরোটা, একেবারে পুরোটা। এই যে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি থাকাকালীন সময়ে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ফেস্টে আমাদেরকে পাঠানো, ইভেন্টে অংশগ্রহণ করানো, ওই পুরোটা জিনিস কিন্তু ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি থেকেই করতো। সায়েন্স যে ক্লাব আছে ওইখান থেকে সায়েন্স ফেয়ার হয়, হ্যাঁ খুব বড় করে হয়। তারপরে ঢাকা কলেজের বিএনসিসি, এটা হচ্ছে গিয়ে ঢাকার মধ্যে অন্যতম সেরা একটা প্ল্যাটফর্ম। আমিও ছিলাম বিএনসিসি এর মধ্যে, বিএনসিসিতে। সো এগুলো মানে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই, কালচারাল ক্লাব থেকে শুরু করে। সো কারো এইটাও ভাবার কারণ নেই যে আমি বোধহয় আগে ছিলাম না এই জন্য করতে পারবো না, বরং বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে যারা প্রেসিডেন্ট হচ্ছে, সেক্রেটারি হচ্ছে, তারা ঢাকার বাইরে থেকে এসেই হচ্ছে। সো এইটা একটা ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি হবে তার জন্য, যদি সে পড়াশোনার পাশাপাশি ঢাকা কলেজ যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো তাকে সুযোগ দিবে, এগুলো যদি সে লুফে নেয়, কারণ এইটার মাধ্যমে তার আবার একটা স্ট্রং নেটওয়ার্কিং তৈরি হবে, যেটা পরবর্তী সময়ে যে তাকে অনেক হেল্প করবে। আচ্ছা, ঢাকা কলেজের বন্ধুত্ব নিয়ে কি বলবি? মানে বন্ধুত্ব অন্যরকম বন্ধুত্ব থাকে, সো তোর বন্ধু কি এখনো আছে ঢাকা কলেজের বন্ধুরা?
যোগাযোগ আছে? ঢাকা কলেজের বন্ধুরা সবাই এখনো আছে, এবং ঢাকা কলেজের বন্ধুরা সবচেয়ে বেশি, তোমরা যদি মারামারি করো তাহলে ঢাকা কলেজের বন্ধুরা তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে। হ্যাঁ, মানে অন্য কিছুতে করুক না করুক, এখানে হেল্পের কোনো অভাব আচ্ছা, আমরা এগুলোতে না যাই, আই এম ফ্রম ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা ভাই, কলেজের সবচেয়ে প্রিয় জায়গা কোনটা ছিল? কলেজ সবচেয়ে প্রিয় জায়গা ছিল দুইটা, একটা হচ্ছে পুকুর পাড়, আর সেকেন্ডলি হচ্ছে একটা এন্টারটেইনমেন্ট রুম ছিল, কমন রুম বলি সম্ভবত। হ্যাঁ। ওইখানে হচ্ছে টেবিল টেনিস খেলা হইতো। হ্যাঁ, মানে So- পিং পং। হ্যাঁ, তো ওই টিটি রুম বলতাম বা টেবিল টেনিস রুম বলতাম, ওই রুমটা এবং পুকুর পাড়, মন খারাপ হইলেই পুকুর পাড়ে যাওয়া এবং হচ্ছে টেবিল টেনিস খেলা, এটা খুব এনজয় করতাম। আমার তো হুমায়ুন আহমেদের বইয়ের কথা মনে আছে যে দিঘির জলে কার ছায়া গো। আচ্ছা, তোর কি কোনটা জায়গা ছিল? অবশ্যই পুকুর পাড়, এবং আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের যে প্র্যাকটিক্যাল রুমটা, ওইখান থেকে পুকুর পাড় দেখা যায়। তো একদিন আমরা ক্লাসে ঢুকছি, ম্যাম বলতেছে যে ওই জানালাটা অফ করে দাও। আর আমরা তো এখান দিয়ে দৃশ্য দেখতেছি, আমরা বলতেছি ম্যাম এটা খোলা থাকুক, বলতে না তাইলে ক্লাস হবে না, ওইটা আগে অফ করো। হ্যাঁ, তো ওইটা অফ করে দেওয়ার পর তারপরও আমরা এই যে একটু ফাঁকা জায়গা আছে ওদিক দিয়ে বারবার তাকাই, ম্যাম বলতেছে যে ওটা অফ করতে বলছি আমি, কারণ ওইটা খোলা থাকলে ক্লাস হবে না। আচ্ছা, যাই হোক, এই যে ঢাকা ইউনিভার্সিটিতে তুই টপ করলি, ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টের পেছনে ঢাকা কলেজের কন্ট্রিবিউশন কেমন? কন্ট্রিবিউশন বলতে সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা ঢাকা কলেজের অনেক সিনিয়র ঢাকা ইউনিভার্সিটিতে আছে। আচ্ছা, সো মানে লেগেসিটা। হ্যাঁ, তারা একটা ভাই বুয়েটেও কি এরকম যে ঢাকা কলেজের অনেকজন ছিল? অনেক ছিল, এবং আমরা যদি সংখ্যা হিসেবে চিন্তা করি দ্যাট মে নট টু মাচ, বাট আমি যদি পার্সেন্টেজ চিন্তা করি, শুধু ঢাকা না, দেশের অনেক টপ কলেজের রেসপেক্টেও ঢাকা কলেজের পজিশন খুব প্রথম দিকে থাকবে। যদি আমরা পার্সেন্টেজ ওয়াইজ চিন্তা করি যে এত পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে বুয়েটে ভালো করতে পারছে, এটা খুবই ভালো পারফরমেন্স থাকবে অবশ্যই। তাহলে ভাই বলতে পারি যে ঢাকা কলেজে পড়লে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা মেডিকেলে মানে একটা ভালো মানে চ্যানেল তৈরি হয়ে যায়। অবশ্যই, এবং লাস্ট কয়েক বছরের স্ট্যাট আমাদেরকে সেটা ইন্ডিকেট করে। ওকে, এবার আসি, যাই হোক অনেক কথা শুনলাম। এবং এবার আমি যখন ভাই এটা একটু বলি, আমি যখন ভাইবা দিতে গিয়েছি, যদিও ঢাকা ইউনিভার্সিটি ভাইবা ওরকম না, আচ্ছা। জাস্ট হচ্ছে আপনার সাবজেক্টটা কেন আচ্ছা, পছন্দ আচ্ছা, হয়েছে হ্যাঁ। এরকম কিছু হ্যাঁ। প্রশ্ন করে। আমি ভাইবা বোর্ডে গিয়েছি, আমার ভাইবা বোর্ডের চেয়ারম্যান ঢাকা কলেজের ছিল। ওরে বাবা, তো আমি যখন বলেছি বিগেস্ট ঢাকা অ্যাডভান্টেজ। ঢাকা কলেজে, সে আমার সাথে ঢাকা কলেজ নিয়ে গল্প গল্প শুরু শুরু করেছে। করেছে। পুকুর পাড়ের গল্প নাকি? পুকুর পাড়ের গল্প, তাদের সময় যে আপনার মতো, আপনাদের সময় কি অবস্থা, আমাদের সময় আচ্ছা কি ভাই, আমার অবস্থা। একটা প্রশ্ন, ঢাকা কলেজে কি মেয়ে আছে? না না, আমাদের তো ভাই একটা স্লোগানই আছে, এসো নবীন ভয় নাই, ঢাকা কলেজে মেয়ে নাই। মানে সো যারা হচ্ছে, আমি অনেকেই গ্রামে আছে, সো তোমরা যারা ভাবতে পারো যে হোলি ক্রসেও ছেলেরা পড়ে, সো হোলি ক্রসের ছেলেরা পড়ে না। আর যারা হচ্ছে ভাবতে পারো যে ঢাকা কলেজেও মেয়েরা পড়তে পারে, ঢাকা কলেজে মেয়েরা পড়ে না। অর্থাৎ বাংলাদেশে কিছু কলেজ আছে শুধু মেয়েদের জন্য, কিছু কলেজ আছে শুধু ছেলেদের জন্য। ঢাকা কলেজ শুধু ছেলেদের জন্য একটা কলেজ। আচ্ছা, এখন আমি যেটার জন্য যাব সেটা হচ্ছে, এই যে ঢাকা কলেজে যদি একজন পড়তে চায়, একজন এসএসসি শিক্ষার্থী, তার জন্য কি করা উচিত? মানে তোর কাছে কি মনে হয়? সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে এসএসসি তে তার ভালোভাবে পড়াশোনা করা উচিত, যাতে করে তার জিপিএ 5, ওইটা তো তার টার্গেট থাকবেই, কিন্তু তার মূল টার্গেট হচ্ছে আমাকে এমন একটা স্মার্ট মার্কস পাইতে হবে যাতে ঢাকা কলেজ নিয়ে আমার কোনো চিন্তা না থাকে। এবং যার ঢাকা কলেজ আসবে তার কিন্তু অনায়াসে আদমজি ক্যান্টনমেন্ট, বিএএফ শাহিন, তারপরে রেসিডেন্সিয়াল মডেল, ওইগুলো চলে আসবে। সো টার্গেট থাকতে হবে যে আমি কত ভালো মার্কস পেতে পারি, এবং এই জন্য ওই সময়টা মানে মানুষ হয়তো চিন্তা করতে পারে যে আমি কলেজে যে অনেক ভালো করে পড়াশোনা করব, বাট এসএসসি, এইচএসসি, এই দুইটা জিনিস, এই দুইটা রেজাল্ট যদি কারো ঠিক থাকে, আমার মনে হয় তার অটোমেটিক ইউনিভার্সিটির রেজাল্ট ভালো হবে। কারণ এই 4 বছর যে ভালোভাবে পড়ছে, মানে তার না জীবনের এগিয়ে যাওয়ার প্রতি একটা আলাদা মায়া তৈরি হয়ে যায়। সো তখন আর সেই মানে পিছায় থাকতে পারে না, তার সিজি সহ সবকিছু অটোমেটিক ভালো হয়। সো এই 2টা বছর এবং পরবর্তীতে কলেজের 2টা বছর, এই 4 বছরেরই তার মেইন ডিউটি হচ্ছে তার সাবজেক্টগুলো সম্পর্কে প্রপার নলেজ রাখা এবং পরীক্ষাতে ভালো মার্কস তোলা। তার মানে হচ্ছে কেউ যদি ঢাকা কলেজে পড়তে চায়, প্রিয় শিষ্যরা, তোমরা যদি ঢাকা কলেজে পড়তে চাও, তাহলে এখন থেকে তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো, তোমাদের প্রস্তুতিটা নিতে হবে একদম নবম দশম শ্রেণী থেকে। কারণ কেননা তুমি এসএসসি পরীক্ষা দিয়ে ফেলছো, সো তারপরে তোমার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু তুমি এটা ইনস্ট্যান্ট চেঞ্জ করতে পারবে না। সো যেটা হচ্ছে আসলে ধীরে ধীরে আসে, সেটা কিন্তু অনেক লং লাস্টিং হয়। সো তোমরা নম্বরটা বাড়ানোর চেষ্টা করো, কারণ শুধুমাত্র জিপিএ দিয়ে কিন্তু, সৈদুর ভাইয়া বললো যে জিপিএ দিয়ে চান্স হয় না, তোমার নম্বরটাও ভালো পেতে হবে। ভাই আমি এখন একটু বলতে চাই যে এই যে ঢাকা কলেজে কেউ যদি ধরেন চান্স না পায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যদি তুমি আমাকে কোশ্চেনটা করতে 2020-এর আগে, আই মিন করোনার আগে, তাহলে বলতাম যে অনেক কথাই হয়তো বলা যেত সাপোর্ট হিসেবে, কিন্তু এই মুহূর্তে বলবো যে ঢাকা কলেজ অবভিয়াসলি, ঢাকা কলেজই না শুধু, ভালো কলেজগুলো অবশ্যই টার্গেট হওয়া উচিত। বাট যদি কলেজ ভালো টার্গেটে অনুযায়ী নাও আসে, তাও যেহেতু বর্তমানে অনলাইনে পড়াশোনা করার সুযোগ আছে,
এবং মানে ঢাকা কলেজ বা নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, এই কলেজগুলো নিয়ে কেন কথাবার্তা হয়? কারণ এখানে আমরা জানি যে এখানে সব থেকে ভালো টিচারগুলো অ্যাভেলেবেল আছেন, তারা পড়াচ্ছেন। বাট এই সময়ে এসে 2026-এ দাঁড়ায় যদি কোনো স্টুডেন্ট সেই ভালো কলেজগুলোতে অ্যাভেল করতে না পারে, সে কম্পারেটিভলি কলেজে সে চান্স পেল, বাট সেখান থেকেও কিন্তু সে দেশের সর্বোচ্চ ভালো টিচারদেরকে অ্যাভেল করতে পারে। সো আমি তখন বলবো যে ভাইয়া বা আপু, তুমি যদি ম্যাট্রিক পরীক্ষায় কোনো কারণে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, যে তুমি হয়তো ওই সময়ে চেষ্টা করছিলা, বাট হয় না, মানুষের লাইফে অনেক অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ভালো হয় নাই আমার সামহাও, ভালো কলেজটা আমার টার্গেট অনুযায়ী আসে নাই, বাট তুমি মন খারাপ করো না, তুমি তোমার কলেজে যতটুকু পারো এফোর্ট দিয়ে যাও। সাথে সাথে তুমি যে কোনো একটা অনলাইনের সাথে কানেক্টেড থাকো, অনলাইন প্ল্যাটফর্মের সাথে, এবং তুমি চেষ্টা করো যে অনলাইনের ভালো টিচারদের থেকে ডিস্ট্রাকশন ছাড়া তুমি ভালো করে এফোর্ট দেওয়ার। আমি এটা তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি তুমি ডিস্ট্রাকশন বাদ দিয়ে তুমি কন্টিনিউ করে যেতে পারো, তোমার একদম টপ কলেজে থাকলেও তুমি যেই সার্ভিস পাইতা অনলাইনে থেকে, তুমি তার থেকে এক ফোঁটাও কম সার্ভিস পাবে না, বরং কিছু অংশে তার থেকে তুমি বেশি সার্ভিস পাবে। এবং রায়হানের কোশ্চেনে যদি আসি, অবভিয়াসলি আমি মনে করি ভালো কলেজ আসলে খুবই ভালো, একটা মোটিভেশন পাওয়া যায়, লেগেসি থাকে। বা যদি নাও থাকে, মানুষের মনের জোর যদি থাকে, এবং অনলাইনে বর্তমানে বাংলাদেশে যে সার্ভিস আমরা পাই, স্পেশালি আমাদের শিক্ষক থেকে যেরকম একটা স্পেশালি অ্যাপ সিস্টেম তৈরি করা হয়েছে ডিস্ট্রাকশন ছাড়া পড়াশোনার, এইরকম সার্ভিস যদি কেউ কাজে লাগাতে পারে, অবভিয়াসলি সে ঢাকা ভার্সিটি, বুয়েট মেডিকেল সব জায়গায় ভালো করা পসিবল। যাক, আলহামদুলিল্লাহ। তো এবার আমি তোর একটা প্রশ্ন করবো, যে ঢাকা কলেজে পড়তে আসা তুই যে ভুলটা করছিলি, তোর জুনিয়রদেরকে সেই কোন ভুলটা করতে না মানা করবি আর কি? ভাই বলবে তো বলবে না। না না, সমস্যা হচ্ছে আমার কাছে ঢাকা কলেজ পুরো লাইফটাই আমার একটা সেরা সময় মনে হয়, যে আমাকে এই পর্যন্ত আসার পেছনে ঢাকা কলেজেরই অবদান। সো আমার কাছে মনে হয় না আমি ঢাকা কলেজে পড়াকালীন সময়ে কোনো ভুল করছি। তবে হ্যাঁ, ভুল, আপনার কথা সঠিক ভাই। তবে ভুল একটা হইতে পারে, সেটা করছি। প্রেম করছিলি? না না, চেহারা দেখছেন ভাই, লাল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ভাই, পুরো টমেটোর মতো হয়ে গেছে। বাট আমি ঢাকা কলেজে থাকতে কোনো প্রেম করি নাই, মানে পরে করছি সেটা। পরে করছি, হ্যাঁ পরে করছি। তো ঢাকা কলেজে ভুল যদি বলি, সেটা হচ্ছে ঢাকা কলেজ চয়েস করা আমার ঘুমের দিক থেকে খুব ভুল ছিল। কারণ আমি খুব ঘুমপ্রিয় মানুষ ছিলাম, এমনকি আমার স্কুলেও আমার ক্লাস ছিল 12:30টায় ডে শিফটে, মর্নিং শিফটে আমি চয়েস করি না, এজন্য এরপরও আমি যাইতে পারতাম না। সো ওই জায়গা থেকে আমি প্রতিদিন 6:30টায় উঠে কলেজের জন্য রেডি হয়ে কলেজে যাবো, মানে এটা আমার জন্য না অবিশ্বাস্য রকমের কষ্ট ছিল। এটা ভুল না, বাট মানে তোমরা যারা ঘুম প্রিয় আছো তারা আসলে ঘুমটা একটু কমো, নাহলে ভাইয়ের মতো কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা ভাই, আমাদের আজকে আমরা চলে এসেছি একদম লাস্ট ফেজে, যেটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। আমি আপনাদেরকে খুব একটা একটা করে প্রশ্ন করব, আপনারা দুইজনই চাইলে উত্তর দিতে পারেন কনকমিটেন্টলি, অথবা এক এক করে যাবেন আর কি, কোনটা ভালো হয়? মানে একটা প্রশ্ন করলাম, দুইজন উত্তর দেবেন, র্যাপিড ফায়ার রাউন্ড। যে সবার আগে মুখ খুলবে সেই অ্যান্সার দেবে। ওকে, আমি প্রশ্ন করতেছি, আপনার এটা র্যাপিড ফায়ার রাউন্ড, মানে আপনি ঝটপট উত্তর দিতে হবে। যদি কোনো একটা জিনিস 2 লাইন লাগে বলবেন। ওকে, ঢাকা কলেজের সবচেয়ে কঠিন সাবজেক্ট কোনটা ছিল? ফিজিক্স। আমিও বলবো? হ্যাঁ। আচ্ছা, আমার ছিল সারা জীবন ইংরেজি। ওকে, ফেভারিট টিচারের এমন কোনো কথা মনে আছে, মানে এমন কোনো কথা যেটা এখনো মনে আছে? কথা বলবো না, তবে বলবো হাসি। জিলুর রহমান স্যার হাসিটা এখনো মনে আছে। ওই যে সবাই হচ্ছে কোডিং শিখে কোডিং করে, আর আমি কোডিং করে কোডিং শিখি। কলেজ ক্যান্টিনের সবচেয়ে বেস্ট আইটেম কোনটা ছিল? সিঙ্গারা। পরোটা আর ডাল ভাজি। ওকে, নীলক্ষেতের কোন দোকানে সবচেয়ে বেশি যেতেন? যেই দোকানে পুরান বই সব থেকে কম রেটে পাওয়া যেত। আমি ভেজাইতাম না। কলেজ লাইফের সবচেয়ে ফানি মেমোরি এক লাইনে। ফার্স্ট, এটা একটু 1-2 মিনিট সময় নেব। ভাই বলেন। সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিচ্ছে। সো সব গার্জিয়ানদেরকে ডাকানো হয়েছে। তখনকার দিনে আস্তে আস্তে কলেজ স্ট্রিক্ট হতে যাচ্ছে। সো আমাদের সময় তখন সায়েন্সে 600 স্টুডেন্ট ছিল, কমার্সে আর্টসে আমার এক্সাক্ট খেয়াল নাই। তো ডাকা হয়েছে 2টা পারপাজে, সকল স্টুডেন্ট উইথ গার্জিয়ান প্রেজেন্ট থাকবে। আচ্ছা, সকল গার্জিয়ানদেরকে সতর্ক করা হবে, এরপর থেকে যদি অ্যাটেন্ডেন্স ভালো না থাকে তাহলে কিন্তু আপনাকে টেস্ট পরীক্ষার পর বোর্ডে অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। এটা একটা পারপাস। আর যারা ফার্স্ট ইয়ার ফাইনালে ভালো করছে তাদেরকে কিছু একটা গিফট বা প্রাইজ দেওয়া হবে মঞ্চে এনে। সো সায়েন্স থেকে যখন ডাকা হয়েছে, যে অনেক কিছু ফার্স্টে অনেক কিছু বলছে টিচাররা, যে এই করা হবে, প্রেজেন্ট না থাকলে এটা ওয়ার্নিং দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আচ্ছা ঠিক আছে, শেষ দিকে এবার একটু ভালো মুহূর্ত, যে থার্ড হয়েছে সায়েন্স থেকে, তাকে ডাকার কথা, আমাকে ডাকা হয়েছিল। সো আনফর্চুনেটলি আমি ওই দিন কলেজে যাইনি। এরপর যে সেকেন্ড হয়েছে তাকে ডাকা হয়েছে, সেও আমার ফ্রেন্ড ছিল, যায় নাই। যে ফার্স্ট হয়েছে সেও যায় না। পুরস্কার পাইছিলেন? পুরস্কার পাইছি না, বাট এটা অনেক পরে। যাই হোক, তো এটা একটা খুব মানে ফানি ইভেন্ট ছিল, যে হচ্ছে যে আমাদেরকে এত ওয়ার্নিং দেওয়ার পর ফার্স্ট সেকেন্ড আর তিনজনই আমরা ওই দিন প্রেজেন্ট ছিলাম।
এটা ছিল আমার কাছে সবচেয়ে ফানি মোমেন্ট। মানে ফানি ইভেন্ট আসলে এক লাইনে তো বলা যায় না। থ্যাংক ইউ সো মাচ। তোর কি কোনো ফানি মোমেন্ট আছে? অবশ্যই ভাই, আমার ফানি মোমেন্ট হচ্ছে, আমি যেহেতু বলছি যে পরোটার ডাল ভাজি হচ্ছে ক্যান্টিনে খুবই ভালো ছিল, আমি সকালে গেছি তো ওখানে অনেক লাইন, আমি হচ্ছে তুই কি লাইন ভেঙে গেছিস? না, আমি ভাবছি যে আমাকে একটা পরোটা দিলেই হবে, আমি খেয়ে কলেজে ঢুকে যাব। তখন বাজে 7:45, আচ্ছা আমাদের ক্লাস ছিল 8টায়, আর 8:05 থেকে লেট প্রেজেন্ট হইতো। তো সে আমাকে পরোটা দিছে 8:06। আচ্ছা আমি ভাবলাম যে লেট প্রেজেন্ট পার হয়ে আরেকটা চলে গেছে, সো এত তাড়াতাড়ি আর কলেজে যাওয়ার কোনো মানেই হয় না। আমি পরোটা খাচ্ছি তো খাচ্ছি, 5টা পরোটা খেয়ে ফেলছি। এরপর হচ্ছে ওই যে তাপকের একজন টিচার আসছে, হ্যাঁ। তাপকের একজন টিচার এসে বলতেছে যে তাৎক্ষণিক তুমি পর্যবেক্ষণ কমিটি। তুমি এখানে কেন, এখন বাজে কয়টা? তো ইনস্ট্যান্ট আমি বললাম যে স্যার ওই যে বাইজে গেছে তো 8:16, তো আমি তো আমার বাসা তো অনেক দূরে, তো এই জন্য আমি আইসার কলেজে ঢুকতে পারি নাই, তা আমি বসে বসে পরোটা খাচ্ছি। তো টিচার বলতেছে তুমি কি ফার্স্ট ইয়ার? আমি বলেছি নিয়ম কানুন তো কিছুই জানো না, এখনো তো কলেজে ঢুকতে পারবা, প্রেজেন্ট না হইলে কি হইছে, তাড়াতাড়ি যাও তুমি এখান থেকে। আমি বললাম স্যার তাহলে যেটুকু বাকি আছে খেয়েই যাই। মানে পরে খাইছিলি? অবশ্যই। মানে লিটারালি ভাই ওর কথা শুনে মনে হলো ভাই খাবার যেহেতু ধরছি আর ছাড়বো না। ওকে, কলেজ, আচ্ছা ঢাকা কলেজ নাকি নটরডেম? আবার সুযোগ পেলে কোথায় পড়তেন? অবভিয়াসলি ঢাকা কলেজ। 100 বার ঢাকা কলেজ। ওকে, ডিসিআর হওয়ার সবচেয়ে গর্বের বিষয় কোনটা? এত বড় একটা লিগেসি পাওয়া। এই যে সবসময় পত্রিকার পাতায় থাকা। ঢাকা কলেজ পড়ার সবচেয়ে বড় শিক্ষা এক কথায় কি? বড় স্বপ্ন দেখতে শেখা। ইউনিটি অ্যান্ড বড় স্বপ্ন। আমার মনে হয় আমি একটা লেখা দেখছিলাম ঢাকা কলেজের সামনে, নো দাইসেলফ সক্রেটিস, যে নিজেকে জানো। তো আমার তখন মনে হয়েছে ভাই নিজেকে কি জানবো, আমি তো সব জানি। তো আজ হচ্ছে এত বছর পরে মনে হলো এখন আমি আপনারে আমি খুঁজিয়ে বেড়াই। যাই হোক, আজকের এপিসোডটা খুব ইন্টারেস্টিং ছিল, তোমরা অনেকেই এনজয় করছো। আমাদের সাথে শুভ ভাই ছিল, শুভ ভাই তার ব্যস্ততার মাঝেও তোমাদের সময় দিয়েছেন। সৈদুর ছিল, সৈদুর ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাস করে দৌড়ে আসছে। থ্যাংক ইউ শুভ ভাইকে, থ্যাংক ইউ হচ্ছে সৈদুরকে। আমরা আজকে এপিসোডটা এখানেই শেষ করছি। তোমরা আশা করি তোমাদের যদি কোনো কমেন্ট থাকে, তোমরা অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবা, আমরা এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক লাইনে যদি কিছু বলতে চান। আমরা ঢাকা কলেজ থেকে শুরু করে নটরডেম কলেজ, সবগুলো কলেজ সম্পর্কেই বলবো, তুমি যদি এখন কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তোমার জন্য, এবং তুমি যদি স্কুল বা হচ্ছে সামনে কলেজে ভর্তি হবে সবার জন্যই বলবো, কলেজ লাইফের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। কলেজ ভালো হইলে আলহামদুলিল্লাহ, বাট শুধু কলেজ ভালো আসছে এইটার উপর তুমি চিন্তা না করে, মানে কলেজ ভালো আসছে এটার উপর নির্ভর করে তুমি পড়াশোনা করলে না, তুমি কলেজ ভালো এই কারণে আমি ভালো করব এটাও চিন্তা করবে না। আবার কলেজ খারাপ আসছে এই কারণে আমার দ্বারা কিছু হবে না এটাও চিন্তা করবে না। তোমার কলেজ ভালো আসুক অথবা তোমার কলেজ খারাপ আসুক, যেটাই হোক না কেন, তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করবে, এবং অবশ্যই একাডেমিক লাইফে অ্যাডমিশনটার দিকে ফোকাস রাখবে, তাহলে ইনশাল্লাহ তুমি জীবনে ভালো কিছু করবে। সৈদুর এক লাইনে। ভাইয়ের পুরো কথাটাই থাকবে, জাস্ট লাস্টে অ্যাড করবা যে একজন ভালো মানুষ হইতে হবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আজকের এপিসোড এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।